এবং এর রিলেটেড বিভিন্ন টাইমিং ডায়াগ্রাম, উইন্ডিং ডায়াগ্রাম, ট্রানজিস্টর যে অপারেশনগুলো আছে, ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, ভোল্টেজ কন্ট্রোল, এগুলো আমরা দেখেছি। তো আমরা আজকে যেটা দেখবো সেটা হচ্ছে উইন্ড টারবাইন জেনারেটরের যে কমপ্লিট স্কিমেটিকটা কিভাবে ডিজাইন করতে হয়, আজকে আমরা সেটা দেখবো। তো এখন এইভাবে উইন্ড টারবাইন জেনারেটরের স্কিমেটিকটা প্রথমে ড্র করে নিতে হবে, যেটাকে আমরা ব্লক ডায়াগ্রাম বলতেছি। ব্লক হয়ে যাওয়ার পরে আমাদেরকে বিভিন্ন রেটিং বের করতে হবে এবং ক্যালকুলেশন করতে হবে। আমরা এখন সেই রেটিং এবং ক্যালকুলেশনগুলো সম্পর্কে ডিটেল জানবো। রেটিং এবং ক্যালকুলেশন। আচ্ছা, এখন এখানে যে উইন্ড টারবাইন জেনারেটরটা দেওয়া আছে, তো ফার্স্ট টু লাস্ট আমরা এখন এই রেটিংগুলো দেখবো। আমি সেটা একটু বলি। সবার প্রথম হচ্ছে যে এখানে আমাদের উইন্ড টারবাইন যে জেনারেটরটা, এখানে যে উইন্ড টারবাইন দেওয়া আছে, সেই উইন্ড টারবাইনের সাথে এখানে দেখানো আছে ডাইরেক্ট জেনারেটরটা কাপলিং করা আছে। আমরা বলেছিলাম যে এইভাবে কাপলিং থাকতে পারে অথবা এভাবে নাও থাকতে পারে। তো কি কিভাবে থাকতে পারে আমরা একটু দেখি যে আসলে, এবং সে অনুযায়ী আমাদেরকে গিয়ার বক্সের ডিজাইন এবং বাকি ডিজাইনগুলো জানতে হবে। আমি এটাকে একটু এখান থেকে সরাই নিচ্ছি, এখানে একটু কপি করে আমি পরের পেজে নিয়ে যাই, এখান থেকে স্ক্যান করার সুবিধা হবে। ফুল একটা পেজ হলে একটু ভালো হবে আমার জন্য, এবং এখানে একটা একটু ছোট করে দিই, এটার দরকার নাই, থাক। তাহলে এখান থেকে আমরা এখন কন্টিনিউ করব। তাহলে আমরা চলে আসলাম এইদিকে, আর সেটআপে গিয়ে লেফটে 0.5 দিলেই চলবে। হ্যাঁ, ব্যাস। তো আমাদের মোটামুটি সবই সেন্টার অ্যালাইন হয়ে গেছে। এখন আমরা জাস্ট এক্সপ্লেন করব যে কিভাবে আমরা কমপ্লিট একটা সিস্টেম তৈরি করব উইন্ড টারবাইন জেনারেটরের উপর ভিত্তি করে। আমরা এটাকে নতুন একটা পেজে নিয়ে যাই, জাস্ট নতুন একটা পেজে নিয়ে গেলাম। এখান থেকে আমরা ডিসক্রাইব করবো যে কিভাবে উইন্ড টারবাইন জেনারেটর থেকে আমরা ডিজাইনগুলো করবো। আমরা ওটা 100% সাইজে থাকুক, এবং এটা এত বড় দরকার নেই, আমরা ছোট করে নিই। এটা ছোট হলেই হবে। তো এতটুকু ঠিক আছে। তো এবার আমরা এটার ডিজাইন সম্পর্কে জানবো যে কিভাবে এটা ডিজাইন করবো আমরা। তো প্রথম কনসেপ্ট হচ্ছে গিয়ার বক্স। আমি এক এক করে প্রত্যেকটা টার্ম বলতেছি যে এখানে যে আমরা ডিজাইনটা করব, তো কি কি জিনিসের ইনক্লুড হবে, অর্থাৎ we have to define which things or which parameters should we discuss and describe while designing a wind turbine generator, সেগুলো আমাদেরকে এখানে দেখতে হবে। তো প্রথম যেটা জানতে হবে সেটা হলো যে গিয়ার বক্স। ঠিক আছে, তো গিয়ার বক্স সম্পর্কে যেটা বলা সেটা হলো এখান থেকে যে উইন্ড টারবাইনটা দেওয়া আছে, সেই উইন্ড টারবাইনের সাথে এখানে জেনারেটরটা ডাইরেক্ট কাপলিং। আচ্ছা, তো এটা যদি ডাইরেক্ট কাপলিং না থাকে সেটা কি হবে সেটাই আমি এখানে দেখাচ্ছি। ডাইরেক্ট কাপলিং ছাড়া যেভাবে হতে পারে সেটা হলো এরকম, যে এখানে উইন্ড টারবাইন জেনারেটর থাকবে এবং এখান থেকে এখানে একটা গিয়ার বক্স থাকবে। ঠিক আছে, এখানে আমি গিয়ার বক্স দিচ্ছি, গিয়ার বক্স। এই গিয়ার বক্সের এপারে থাকবে হচ্ছে আউটপুট টার্মিনাল। ঠিক আছে, আর এই পাশে থাকবে হচ্ছে ইনপুট টার্মিনাল, আইপি। তো এখন আমাদের এখানে এটা ইনপুট আছে। তো ইনপুটের আইপি এখানে আমরা বলেছি যে যদিও আপ টু 25 লেখা আছে, ইট কুড বি আপ টু 60 অর 90 আরপিএম। এটা ডিপেন্ড করে উইন্ড টারবাইন জেনারেটর সাইজের উপরে, আর 30 আরপিএম হতে পারে। এটা ভ্যারি করে, এটা কনস্ট্যান্ট বা ফিক্সড কিছু না। তো এটা আসলে ভ্যারি করে এইখানে উইন্ড টারবাইন যেটা ঘুরে সেটা। এবং এই জেনারেটরটা এখানে ডাইরেক্ট কাপলিং দেওয়া আছে। আমরা ডাইরেক্ট কাপলিং না করে প্রথমে আমরা কি করবো, গিয়ার বক্সের মাধ্যমে আউটপুটে এখানে আসবো।
তাহলে গিয়ার বক্সের এখানে আমাদের যদি আলোচনা করতে হয় তাহলে আমাদেরকে করতে হবে কি গিয়ার রেশিওটা ইউজ করতে হবে, ঠিক আছে? আমরা সেটাই করি, গিয়ার রেশিও দিয়ে আমরা হিসাবটা করি। আচ্ছা, তাহলে গিয়ার রেশিও, গিয়ার বক্স ডিজাইনের মধ্যে প্রথমেই আসবে আমাদের হচ্ছে গিয়ার রেশিও। তো গিয়ার রেশিওটার মধ্যে আমরা এটাকে ধরে নিচ্ছি যে এই গিয়ার রেশিওটা হচ্ছে আমাদের 1:n হতে পারে। 1:n গিয়ার রেশিও বলতে যে আমার এখানে এক পাক ঘুরলে এই পরে কয় পাক ঘুরে সেটাই হলো গিয়ার রেশিও। তো এই গিয়ার রেশিওটা আমাদেরকে একটু ডিজাইন করতে হবে বা বুঝতে হবে যে আমাদের উইন্ড টারবাইন জেনারেটর গিয়ার রেশিওটা কত হওয়ার দরকার। যেমন আমাদের এই প্রবলেমের জন্য আমরা এখন গিয়ার রেশিওটা ধরে নিচ্ছি 1:n। তাহলে এটার সাথে যেহেতু সম্পর্ক হলো যে গিয়ার বক্সের এই পাশে থাকবে জেনারেটর, তাহলে আমাদের প্রথমে জানতে হবে ওই জেনারেটর আরপিএমটা কত, ঠিক আছে? তাহলে আমাদেরকে জেনারেটর আসতে হবে। জেনারেটরের মধ্যে কি কি থাকতে হবে? জেনারেটর রেটিং, জেনারেটর রেটিং কি কি জিনিস হবে? অ্যাকর্ডিং টু দা রিকোয়ারমেন্ট। তাহলে জেনারেটরের রেটিং যখন আমরা এখানে বসাবো, মানে আমাদেরকে ডিজাইনের সময় এখানে কত আরপিএম হবে, গিয়ার বক্সের গিয়ার রেশিও কত হবে, জেনারেটর আরপিএম কত হবে, জেনারেটরের পাওয়ার কত হবে, ভোল্টেজ কত হবে, কারেন্ট কত হবে, সবগুলোই আমাকে আসলে এই ডিজাইনের মধ্যে ইনক্লুড করতে হবে। তা আমাদের একটা সিস্টেমের জন্য আমরা একটা ধরে নিই যে আমাদের একটা ডিজাইন করতে হবে, ডিজাইনে উইন্ড টারবাইন জেনারেটর। আমরা যদি প্রবলেমটাকে একটু এভাবে আগে উল্লেখ করে দিই যে ডিজাইন এ উইন্ড টারবাইন জেনারেটর that can supply, ঠিক আছে, 60 or 50 কিলোওয়াট যদি বলে দিই, হ্যাঁ 50 কিলোওয়াট, ঠিক আছে, ইলেকট্রিক্যাল পাওয়ার টু দা গ্রিড। এই এখানে আমি গ্রিড বলতে লোকাল গ্রিড বোঝাচ্ছি বা ডিস্ট্রিবিউশন ফিডার, ডিস্ট্রিবিউশন লাইন অর ফিডার। এখানে বিভিন্ন ভাবে থাকতে পারে, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি যে আমাদের এখানে থাকতে পারে ফিডার থাকতে পারে, ডিস্ট্রিবিউশন লাইন থাকতে পারে, গ্রিডও থাকতে পারে, ঠিক আছে? তো এটা যাই থাকুক আমরা এটা পরে দেখবো যে আসলে কি থাকে। তো এখন আমাদেরকে ডিজাইন করতে হবে, ঠিক আছে? ডিজাইন এ উইন্ড টারবাইন জেনারেটর দ্যাট ক্যান সাপ্লাই 50 কিলোওয়াট ইলেকট্রিক্যাল পাওয়ার টু দ্য ডিস্ট্রিবিউশন লাইন অফ দ্য গ্রিড। এখানে আমি এটাকে একটু বোল্ড করে দিচ্ছি, ঠিক আছে? তো এটাকে বোল্ড করলে ভালো দেখাচ্ছে না, এটাকে আমি একটু কালার চেঞ্জ করে দিই, এভাবে থাকুক, ঠিক আছে? তো আচ্ছা, ভোল্টেজ রেটিং অফ দ্য গ্রিড ইজ, ধরো আমাকে এখানে 0.4 কেভি বলে দিল, 0.4 কেভি, ব্যাস। এখন তোমাকে এটা বলে দিল যে আমাকে একটা উইন্ড টারবাইন জেনারেটর ডিজাইন করতে হবে যেটা কি করে 50 কিলোওয়াট ইলেকট্রিক্যাল পাওয়ারটা ডিস্ট্রিবিউশন লাইন বা ফিডার বা গ্রিডে সাপ্লাই দেয়, যেখানে ভোল্টেজ রেটিংটা হচ্ছে 0.4 কেভি। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কোথা থেকে শুরু করব। আমাকে অবশ্যই উইন্ড টারবাইন জেনারেটর থেকে প্রথমে গিয়ার বক্সে আসবো, গিয়ার বক্স থেকে তারপর আসবো আমি জেনারেটরে। আচ্ছা, এখন ব্যাপার হলো যে যেহেতু আমরা উইন্ড টারবাইন জেনারেটর দিয়ে একটা ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লাই দিব, কাজেই আমাদেরকে এই 50 কিলোওয়াটের বেসটা ধরতে হবে এবং এখানকার ভোল্টেজ রেটিংটা আমাকে মাথায় রাখতে হবে। এই দুটো হলো আমাদের ভাইটাল প্যারামিটার, মনে রাখতে হবে। আমি যেটা বোল্ড করলাম এটাই আসলে উইন্ড টারবাইন জেনারেটরের জন্য সবচেয়ে ভাইটাল প্যারামিটার। তো তাই যদি হয় তাহলে আমরা এখন যেটা করতে পারি এটাকে একটু ক্লিয়ার করে দিই। এখানে আমাদের করণীয় যেটা সেটা হলো যে জেনারেটরের রেটিং এ বলে দিলাম যে অ্যাকর্ডিং টু দা রিকোয়ারমেন্ট, ঠিক আছে? জেনারেটর রেটিংটা হবে রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে? তাহলে আমাদের এখানে রিকোয়ারমেন্টে কত দেখতে পাচ্ছি, এখানে ফর দিস কেস এখানে 50 কিলোওয়াটটা হচ্ছে, ঠিক আছে? ফর দিস কেস এখানে কি হচ্ছে 50 কিলোওয়াট। এখন কথা আছে মধ্যে যে 50 কিলোওয়াট যে আমি পাওয়ার সাপ্লাই আমার লাগবে, এখন এটার মধ্যে কিছু পাওয়ার ফ্যাক্টর জনিত ইস্যু আছে, তাই না? পাওয়ার ফ্যাক্টরটাকে আমি কিভাবে এর সাথে
মানে সম্পৃক্ত করবে, এটা একটু আমাকে বুঝতে হবে। আচ্ছা, তাহলে দেখি যে আমি কিভাবে এটা করতে পারি, দেখি তাহলে সে অনুযায়ী আমরা এটা করতে পারি। এখন আমাকে হিসাব করতে হবে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর যদি 0.8 হয়, ঠিক আছে, আমরা যদি এখানে হিসাব করি যে p equal to vi cos theta আমরা জানি, এখানে প্রত্যেকটা আসলে ইন্টার রিলেটেড, এই জন্য একটা আমরা বোঝার চেষ্টা করবো এভাবে। তাহলে p equal to যেহেতু vi cos theta, কাজে আমি এখানে লিখবো p is equal to vi cos theta। তাহলে ঝামেলা মিটে গেল আমার। এখন ভ্যালুগুলো বসাই দিলে আমার কাজ হয়ে গেল। এখন আমরা ধরে নিচ্ছি কনসিডারিং 0.8 পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তাহলে আমাদের কেভি এর রিডিংটা কত হয়, আমরা আরেকটা ইকুয়েশন জানি যে এস সমান কি হবে, যে আমার যে পাওয়ারটা হবে, আমি যদি এখানে ভিআই কস থিটা বসাই দিই তাহলে এটা হয়ে যাবে রিয়াল পাওয়ার, তাই না। আর একটা পাওয়ার কি আছে, একটা পাওয়ার আছে হচ্ছে রিঅ্যাকটিভ পাওয়ার আছে, অ্যাপারেন্ট পাওয়ার আছে, তো সেগুলো আমার এখানে পর্যায়ক্রমে চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে আমি বসে দিলাম সেটা, যে কি ব্যাপার, কি জানি হয়ে গেল হঠাৎ করে। যাই হোক, এখানে হঠাৎ করে একটা ভাইব্রেশন দিল। যাই হোক, তাহলে এখানে এস ইজ ইকুয়াল টু কি হবে, এস ইজ ইকুয়াল টু হবে হচ্ছে শুধু ভিআই, তাই না। এগুলো সবগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে, এটা হলে আমাদের হিসাবটা সহজ হয়ে যাবে। তাহলে পি ইকুয়াল টু হলো ভিআই কস থিটা, এস ইকুয়াল টু হচ্ছে ভিআই। তাহলে এখন এইটাই যদি হয়ে থাকে তাহলে আমরা এখানে সমান সমান কি লিখতে পারি, এখানে সমান সমান আমরা লিখতে পারবো যে এস কস থিটা, তাহলে এস কস থিটা আমরা দিয়ে দিলাম এস কস থিটা। এখন এস কস থিটা যদি হয়, আমরা তো পি এর মান জানি, কস থিটার মানও জেনে গেছি, তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারবো, এখান থেকে লিখতে পারবো যে আমরা লিখতে পারবো যে এস ইজ ইকাল টু হচ্ছে পি ডিভাইডেড বাই কস থিটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে এটা ডিলিট করে দিই, জাস্ট এখানে আমরা এই নিয়ে গেলাম, তাহলে এখানে এস ইকুয়াল টু পি বাই কস থিটা। আচ্ছা, এখন তাহলে আমার ভ্যালুগুলোকে এখানে একটু বসাই দিই। এস ইকুয়াল টু পি বাই কস থিটা সমান তাহলে কি হবে, সমান সমান হবে যে পি এর ভ্যালু আমরা পেয়েছি হলো 50 কিলো, তাই না। 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 বসালেও হয়, অথবা 50 পরে আমরা 3টা শূন্য বসাই দিতে পারি, 50 কিলো, আর এটার মান দিয়ে দিতে পারি হচ্ছে 0.8। তো 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 দিলেই বেশি ভালো হয় আমার হিসাবে, আসলে এইভাবে দেওয়াটা ঠিক না। 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এখানে ইন্টু, হ্যাঁ এভাবে লিখলেই ভালো। আর 10 টু দি পাওয়ার 3 এর জন্য তো এখানে স্ক্রিপ্ট আছে, আমরা এটি এই ফরম্যাটে ইউজ করতে পারি, ঠিক আছে। 50 ইন্টু 10 টু দি পাওয়ার 3 এই হয়ে গেল। এটা সমান সমান তাহলে কত হবে, এটা সমান সমান হবে এটা সমান সমান হলো যে এটা হলো কিলো, 10 টু দি পাওয়ার 3 হচ্ছে কিলো, 50 ডিভাইডেড বাই 0.8। তাহলে আমরা একটু করে দেখি কত হয়। 62.5 হচ্ছে, তাহলে 62.5 এটা কি হবে কিলো, এটা কিন্তু ভোল্ট অ্যাম্পিয়ার হবে, তাই না। কেভিএ তে চলে আসলো। এখন এই হচ্ছে আমাদের ব্যাপার, তাহলে আমরা কেভিএ তে নিয়ে চলে আসলাম এটা, হ্যাঁ। তাহলে আমাদের এটা হয়ে গেল।
হিসাবটা কমপ্লিট করলাম। তো এস পেলাম হলো 62.5 কেভি, এগুলো সবগুলো হিসাবই লাগবে। তাহলে আমরা পেলাম হলো এস ইজ ইকুয়াল টু 62.5 কেভিএ। আচ্ছা, এটা পেলে কি কি লাভ সেগুলো আমি সবগুলোই বলবো পর্যায়ক্রমিক ভাবে। এরপর আমরা আসে হলো আমাদের আরেকটা আলোচনায় যে আমাদের যে জেনারেটর যে স্পিড এটা কত হবে সেটা একটা ফ্যাক্ট। তো আমাদের জেনারেটর স্পিড, ঠিক আছে, আমরা অ্যাসিউম করে নিতে পারি, অ্যাসিউমিং, এটা দেওয়া থাকতে পারে, অ্যাসিউমও করে নিতে হবে, অ্যাসিউমিং 1000 rpm for the generator। তাহলে অ্যাসিউমিং 1000 rpm for the generator, তাহলে আমাদের অ্যাসিউমিং 1000 rpm of the generator, তাহলে আমাদের কি হবে, এটা আমরা ধরে নিয়েছি 1:n হবে। 1:n, এটা ছোট হাতের হতে পারে, এনটা বড় হাতের হতে পারে, এটা কোনো ব্যাপার না। তাহলে এটা কিন্তু বারবার কিরোড দেখাচ্ছে, মাইক্রোসফট দেখেনি। আচ্ছা, 1:n এভাবে লিখতে বলতেছে, ঠিক আছে। 1:n যদি আমি এভাবে লিখি, তাহলে অ্যাসিউমিং 1000 rpm ফর দ্য জেনারেটর, আমাদের জেনারেটরের জন্য যদি আমরা 1000 rpm ধরে নিই, and 25 rpm for the turbine, assuming 1000 rpm for the generator and 25 rpm for the turbine, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টারবাইনের 25 ধরছে, তো আমরা ধরলাম 25, আর জেনারেটরটা এখানে দেয়নি, আমরা ধরে নিলাম 1000। আমরা সবাই জানি যে কনভেনশনাল যে একটা জেনারেটর থাকে তার রেটিংটা হয় 1000 হতে পারে, 1200 বা 1500 ইত্যাদি হতে পারে, মানে এরকম বিভিন্ন রকম হতে পারে। তাই বলে 25 আরপিএম হয় না, 30, 35, 100 আরপিএম হয় না, এগুলো সাধারণত 1000 আপ টু 2000 এরকম কিছু একটা হয়। এই জন্য আমরা সেভাবে করে একটা জাস্ট মডেল দাঁড়া করার চেষ্টা করতেছি, যেটা আমাদের বাস্তব ডিজাইনের বেশ কাছাকাছি, এরকম একটা অবস্থা আমরা আসার চেষ্টা করতেছি। তাহলে কি হয়ে গেল, আমাদের ফার্স্টে যে গিয়ার বক্স ডিজাইনের মধ্যে আমাদেরকে কতগুলো জিনিস মাথায় রাখতে হবে, যে আমার গিয়ার রেশিওটা একটা আছে এবং এটা ধরে নিলাম গিয়ার জন্য। এরপরে আমাদের জেনারেটর রেটিং এর একটা ফ্যাক্টর আছে। তো এখানে আমরা দেখলাম যে জেনারেটর রেটিংটাই আমি আগে হিসাব কিন্তু করলাম, যদিও টারবাইনের পরে গিয়ার বক্স আছে, কিন্তু আমরা জেনারেটর রেটিং এরটাই আমি লিখে রাখতেছি ফার্স্ট ক্যালকুলেশন। এই ফার্স্ট ক্যালকুলেশনটাই কিন্তু আমি এটা করলাম, যদিও সিরিয়ালি এটা আসে 2 নম্বরে, কিন্তু ক্যালকুলেশনের সময় এটাই ফার্স্ট ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আর এখানে আমি দিতে পারি সেকেন্ড ক্যালকুলেশন, ঠিক আছে, এত বড় না দিয়ে 2ND দিলেই হয়ে যায়। সেকেন্ড ক্যালকুলেশন হচ্ছে এটা, যে সেটা হচ্ছে গিয়ার বক্স, আর ফার্স্ট ক্যালকুলেশন হচ্ছে আমার হচ্ছে জেনারেটরটা, ঠিক আছে। তাহলে ফার্স্টের জায়গায় আমি 1:t দিলেই হয়ে যাচ্ছে, ছোট হয়ে গেল জিনিসটা। এবার এখানে আসি, গিয়ার বক্সে কি হচ্ছে 1:n, তার মানে আমরা 1000 আরপিএম হিসাব করতেছি এবং 25 আরপিএম হচ্ছে টারবাইনের জন্য। আমরা অ্যাসিউম করতেছি 1000 আরপিএম জেনারেটরের জন্য এবং 25 আরপিএম হচ্ছে টারবাইনের জন্য। 1000 আরপিএম হচ্ছে জেনারেটরের, 25 আরপিএম টারবাইন। এখন কথা হলো আমার গিয়ার রেশিওটা কত হচ্ছে, এটাই আমি এখন বের করার জন্য কথাগুলো বললাম। তো গিয়ার রেশিওর তো ফর্মুলা আমরা সবাই জানি, যে গিয়ার রেশিও 1:n হচ্ছে জাস্ট n1:n2, ঠিক আছে। আমি গিয়ার রেশিও ওটাও এখানে বসাই দিই, যে জাস্ট এখান থেকে নিয়ে যাই। গিয়ার রেশিও সমান হচ্ছে আমাদের যে জেনারেটর আছে সেটা হচ্ছে n1, এখানে আমরা নিয়ে যাই, ঠিক আছে। তাহলে n1 হলো এটা, আর এখানে থাকবে হচ্ছে n2। এই হলো আমাদের গিয়ার রেশিওর ফর্মুলা, ঠিক আছে। এগুলোকে এখানে কেটে দিলেই মিটে যায়, অথবা বসায় দেওয়া যায়। এনিওয়ে, আমরা এখন দেখি যে n1টা কত, n2টা কত। তাহলে n1 হচ্ছে আমাদের জেনারেটরে হচ্ছে 1000, ঠিক আছে, আর n2টা হচ্ছে আমাদের 25,
ঠিক আছে। তাহলে গিয়ার রেশিওটা আমরা বলতেছি হচ্ছে 1:n। তাহলে এখন আমরা এটাকে এন দিয়েও বলতে পারি অথবা আরপিএম দিয়েও বলতে পারি। ঠিক আছে, এন দিয়ে বললেও অসুবিধা নাই, আবার আর দিয়ে বললেও অসুবিধা নেই। যদি রিভলিউশন পার মিনিট আরপিএম বলি, আরপিএম দিয়ে আমরা এটাকে বলতে পারি। আমরা মানে আরপিএম দিয়ে বললে কনফিউশনটা হয়তো বা কম হবে, আমি আরপিএম দিয়েই বলি, নাহলে হয়তো কনফিউশন হতে পারে। আরপিএম 1 আর আরপিএম 2 এভাবে বলি। আচ্ছা, তাহলে আরপিএম 1 আর আরপিএম 2টা কি? আরপিএম 1 হচ্ছে জেনারেটরের যে আরপিএম, এটাকে আমরা আরপিএম 1 বলতেছি। তাহলে আমি এখানে ব্র্যাকেটে এটা দিয়ে দিই, যেটা হলো আরপিএম 1, অ্যাসিউমিং 1000 আরপিএম ফর দ্য জেনারেটর। ঠিক আছে, এটাকে আমি নাম দিয়ে দিলাম, এটা হচ্ছে আরপিএম 1, মানে জাস্ট সবকিছু একটু সিম্পল করার জন্য। ঠিক আছে, আর হোয়ারএস আমাদের এটা আমরা আরপিএম 2 দিয়ে দিই। তাহলে দিয়ে দিলাম আরপিএম 2। তাহলে এখন আমরা ভাগ করলে কি পাচ্ছি? এখানে পাচ্ছি হলো 40। তাহলে আমার এই পোর্শন কমপ্লিট। তাহলে 40 হচ্ছে আমাদের এখানে যে এন এর ভ্যালু, সেটা এন হচ্ছে গিয়ার রেশিও, বলেছি এর আগে। তাহলে গিয়ার রেশিও 1:n, এখান থেকে আমরা সব বের করলাম। তাহলে এন ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ার রেশিও সমান 40। এটার মানেটা কি? এটা মানে একটু বুঝতে হবে। এটা মানে হলো যে 40 অর্থ হলো যে এখানে যে গিয়ার, এটা যদি এক পাক ঘুরে, এটা এক পাক ঘুরলে এখানে কত পাক ঘুরবে? এটা 40 পাক ঘুরবে। এটা এক পাক ঘুরলে এটা 40 পাক ঘুরবে। এটা হচ্ছে আমাদের হিসাব। তাহলে যখন এক পাক ঘুরলে 40 পাক হয়েই গেল, তখন আমাদের এখানে বাকি হিসাবটা আমরা করে নিচ্ছি। সেটা হলো 1:n রেশিওতে গিয়ার বক্সটা হয়ে গেল। এরপর আসলো আমাদের জেনারেটর থেকে পাওয়ারটা প্রডিউস হবে। তো সেখানে এসে আমরা দেখলাম যে আমরা যদি মানে পাওয়ার সাপ্লাই হিসাবে 50 কিলোওয়াট দিতে চাই, তাহলে আমরা জেনারেটরটা হতে হয় কত? জেনারেটর হতে হয় 62.5 কেভি, এটা হতে হচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমাদের কথা এই যে 62.5 কেভি এই জেনারেটরটা যে হচ্ছে, এই 62.5 কেভিএ এর মধ্যে কি কি আছে? কিলো আছে, ভোল্ট আছে, অ্যাম্পিয়ার আছে। এর মধ্যে তো কিন্তু কোনো পাওয়ার ফ্যাক্টর বা আদার্স কিছু নাই। এখন আমাদেরকে এটা কি করতে হবে? এই পাওয়ারটাকে আমাদেরকে এখানে অ্যাপ্লাই করতে হবে। এর আগের ক্লাসে আমরা দেখিয়েছি যে কিভাবে 3 ফেজ পাওয়ার যে জেনারেটর থেকে আসতেছে, 3 ফেজ এসি ভোল্টেজ এখানে লিখে দিই ফ্রম দ্য জেনারেটর। এরপর জেনারেটর ছাড়া আসবে কোথেকে? জেনারেটর থেকেই আসবে। এটা কোথেকে আসলো? আচ্ছা, এবারে থাকে, এটা কি কাজে যেন রাখছিলাম মনে নাই। 3 ফেজ এসি ভোল্টেজ লিখলাম ফ্রম দ্য জেনারেটর। তাহলে কি হয়ে গেল? 3 ফেজ এসি ভোল্টেজ যেটা ফ্রম দ্য জেনারেটর, সেটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। তাহলে এখানে এখন কত পাওয়ার হচ্ছে আমাদের? 62.5 কেভিএ। মনে রাখতে হবে 62.5 কেভিএ টা আমরা এখানে অ্যাপ্লাই করছি। ব্যাস, তো হয়ে গেল। তাহলে এখানে 62.5 কেভিএ। এখন এখানে যখন আমি পাওয়ারটা অ্যাপ্লাই করব, তখন এখানে আমাদের যে ডিসি পাওয়ারটা যেটা আসবে, সেই ডিসি পাওয়ারে আমি যেটা ফর্মুলাটা জানি, যে এখানে যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করব, সরি, যে পাওয়ারটা আসবে, এই পাওয়ারটাই the power obtained from the generator is converted to DC power with the aid of power converter. তাহলে আমাকে এখন পাওয়ার কনভার্টার ডিজাইনটুকু জানতে হবে। ঠিক আছে, এখানে আমি লিখলাম যে তাহলে পাওয়ার কনভার্টারের ডিজাইনটা আমাকে জানতে হবে। আচ্ছা, আচ্ছা, তাহলে আমাকে এখানে এখন কি করতে হবে? পাওয়ার কনভার্টারের হিসাবটা আমাকে করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটু সেটা করি, দেখি কি অবস্থা হয়। তাহলে
থার্ড ক্যালকুলেশন হচ্ছে পাওয়ার কনভার্টার, ঠিক আছে? পাওয়ার কনভার্টারের ক্যালকুলেশনটা হচ্ছে আমার থার্ড ক্যালকুলেশন, তৃতীয় ক্যালকুলেশন। তাহলে আমরা এখানে বলতে চাচ্ছি যে অ্যাজ দ্য পাওয়ার কনভার্টার converts 3-phase AC power from the generator এখানে আমি একটা ব্র্যাকেটে রাখতে পারি 3-phase AC power যেটা জেনারেটর থেকে তৈরি হলো as the power converter converts 3-phase AC power into DC power the DC power is almost the same as the AC power। আচ্ছা, এটা তো খুবই স্বাভাবিক যে একটা কনভার্টার দিয়ে আমি স্রেফ কি করছি, কনভার্ট করতেছি। আমি ডিসি পাওয়ারটা এই এসি পাওয়ারটা থেকেই আমি এখন কি করব, ডিসি পাওয়ারে কনভার্ট করব না? এটাই স্বাভাবিক। আমার এখন এখানে এসি পাওয়ারটা কত আছে, এসি পাওয়ার আছে হচ্ছে এরকম, যে এস সমান আমি পাই গেছি এখন আমাদের 62.5 কেভিএ, ঠিক আছে? এই তো ডিসি পাওয়ার হয়ে যাবে। ডিসি পাওয়ারটা তাহলে কত হবে? ডিসি পাওয়ার সমান কি হবে? ডিসি পাওয়ার পি ইকুয়াল আমরা সবাই জানি যে ভিআই, পি ইকুয়াল হচ্ছে ভিআই, তাহলে যেহেতু পি ইকুয়াল টু ভিআই, এটার ইউনিট কত হবে? এটার ইউনিট হবে ওয়াই। আর এখানে কি আছে? ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। এস সমান সমান কি ভিআই না? এস সমান সমান হচ্ছে একটু আগে আমরা দেখলাম কি উপরে পি ভিআই কস থিটা, আর এস ইজ ইকুয়াল টু ভি ইনটু আই। সমান কি? কারণ হচ্ছে যে পি ইকুয়াল টু এস সমান হচ্ছে পি কস থিটা, চলে আসলে এখানে। তাহলে যদি ভিআই সমান এস হতো তাহলে তাহলে এটা আসতো না। সুতরাং এস সমান সমান হচ্ছে ভিআই, ঠিক আছে? আবার এদিকে আমরা দেখতে পাচ্ছি যে পি ইকুয়াল টু হলো ভিআই। আমরা এখান থেকে কি লিখতে পারি? এখান থেকে তো এটা লেখাই যায় যে পি এবং এস এরা অলমোস্ট সমান। মানে এটা লিখলে কি খুব অন্যায় হয়? হয় না। তাহলে আমরা লিখতে, হ্যাঁ ঠিকই বলছো। আমি বলতেছি ম্যাথমেটিক্যালি পাওয়ারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এস ইন্টু কস থিটা, পাওয়ার ফ্যাক্টর থাকে। আর এস এর মধ্যে থাকে হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট। আচ্ছা, তাহলে ডিসির মধ্যেও থাকে হলো ভোল্টেজ আর কারেন্ট। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে যে হ্যাঁ, ডিসি পরে কি প্রশ্ন করলাম, তো প্রশ্নটা ক্লিয়ার হয়নি আমার কাছে। এক্স্যাক্টলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক বলছো। তুমি যেটা বলছো সেটা ঠিক বলছো। তাহলে আমরা এখানে এটা ধরতেছি যে কারণে সেটা হলো আমি এখন ডিভাইসের রেটিং বের করবো। বুঝতে পারছো তো? তো ডিভাইসের ওই পাশে আছে হলো পি এবং এস, আর এই পাশে আছে হচ্ছে রিয়েল পাওয়ার, সেটা ডিসিতে কনভার্ট হয়ে চলে আসবে। এখন আমি যদি 50 কিলোওয়াট ধরে ডিভাইসটা রেটিং করি তাহলে আমার এই ডিভাইসটা ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যাবে। কারণ নিয়ম হচ্ছে যখন তুমি ডিজাইন করবা, ধরো 50 এবং 62.5, এই দুটোর মধ্যে বেশি হলো 62.5, এইটা ধরার পরও কিছু আমাকে মার্জিন দিতে হবে। এই জন্য আমি এখানে 50 ধরবো না, আমি ধরবো 62.5। সে কিন্তু ডিসিতে এই পাওয়ারটা পাঠাই দিতে পারবে না, কিন্তু ডিভাইসটা ওই পরিমাণ ক্যাপাবল হতে হবে যেন সে ওই কারেন্টটা নিতে পারে। মানে আমি এখান থেকে কারেন্ট রেটিং আইটা বের করবো। মানে কিছুটা কি ক্লিয়ার করতে পারছি আমি? যে তুমি যেহেতু
হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা এবার তোমার প্রশ্নের উত্তর হলো, আমার জেনারেটর আমি বসাচ্ছি হলো 62.5 কেভিএ, তার মানে হলো তোমার পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের তো অনেক ডিভাইস আছে আজকাল আমরা ইউজ করতে দেখি, পিডিবি বা ইত্যাদি ডেস্কটপ। তো তখন হয় কি তোমার পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ হয়ে আপ টু 1 পর্যন্ত যেতে পারে, তাই তো? তো ধরো আমি 0.8 এর জন্য এখন ডিজাইনটা কমপ্লিট করে নিলাম, এরপর আমি রান করে দিলাম, তারপর হয়ে গেল কি পাওয়ার ফ্যাক্টরটা বেড়ে 1 হয়ে গেল, তখন কিন্তু আমার এই জেনারেটরটা 62.5 কিলোওয়াটই দিবে। তখন যখন কিনা আমার পাওয়ার ফ্যাক্টরটা 1-এ হবে, তখন তো আমার ডায়োড গুলো পুড়ে যাবে, আমাদের ট্রানজিস্টর গুলো পুড়ে যাবে তখন। আমি কি ব্যাপারটা বলতে পারছি? ব্যাপারটা তুমি কি বুঝতে পারছো আমার কথাটা? মানে এই 62.5 কেভি এর একটা জেনারেটর 50 কিলোওয়াট দিবে যদি পাওয়ার ফ্যাক্টর 80% হয়। তো এই কথা তো আমরা গ্যারান্টি দিতে পারি না যে আজীবন আমার গ্রিডে 0.8 বা 80% পাওয়ার ফ্যাক্টরি থাকবে, এটা কোনোদিন যে উন্নতি হবে না, এটা তো আমরা বলতে পারি না। এই জন্য এক্স্যাক্টলি, হ্যাঁ ম্যাক্সিমাম রেটিংটা আমরা ধরতেছি, জানো আমার ডিভাইসটা কোনো ফেল না মারে। আমি তোমাদেরকে কয়েকটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা তো টেবিল চেয়ারে লেখালেখি করি, কিন্তু টেবিলের কাঠটা এতটুকু শক্ত হয় যে ওর মধ্যে মানুষ দাঁড়াতেও পারে, কাজও করতে পারে, সেফটি ফ্যাক্টর বলে এগুলোকে, এত শক্ত করার দরকার হয় না। আবার ব্রিজ যখন বানায় তো তখন কিন্তু ব্রিজের মধ্যে অনেকগুলো গাড়ি যায়, তার তুলনায় আরো অনেক শক্তিশালীভাবে ব্রিজটাকে নির্মাণ করা হয় যেন ওর থেকে আরো বেশি লোড দিলেও ব্রিজটা ভেঙে না পড়ে। আমরা যখন ডিজাইন করতে যাব তখন সব সময়ই আমাদেরকে ম্যাক্সিমাম ভ্যালুটাকে মাথায় রাখতে হবে, শুধু তাতেও হবে না, আমাদেরকে আবার কিছু সেফটি মার্জিনও হিসাব করতে হবে। হ্যাঁ, তাহলে এইভাবে আমরা হিসাবটা করতেছি, কিন্তু তোমার যে কনসেপ্ট ওটা কিন্তু ঠিক আছে, যে রিপাওয়ারটাই তো কিন্তু আমরা পাবো, হ্যাঁ এটার মধ্যে কোনো ভুল নাই, ওটাই ঠিক আছে। কিন্তু ধরতেছি আমি ম্যাক্সিমাম কেসের জন্য 1 পাওয়ার ফ্যাক্টরের জন্য যেন আমার হিসাবটা ঠিক থাকে এবং আমার ডিভাইসগুলো নষ্ট না হয়, সেদিকে মাথায় রেখে আমি হচ্ছে এই ডিজাইনটা করতেছি। ঠিক আছে? তো উদ্দেশ্য হলো এখান থেকে আমি বের করব, এখান থেকে বের করবো আমি কারেন্টটাই, কারেন্ট বের করার জন্য এত ঝামেলা করতেছি, কারণ ভোল্টেজ তো আমি জেনে গেছি যে আমি যে গ্রিডে পাওয়ার সাপ্লাই দিব এই 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 ডিস্ট্রিবিউশন লাইনের ভোল্টেজটা হচ্ছে এখন 0.4 কেভি। তো 0.4 কেভিতে যদি দিই তা কারেন্টটা কত হয়, কারেন্ট বের করার জন্য এই কাজটা আমি করতেছি। তা সেটা আমি দেখতে পাচ্ছি যে পি ইকুয়াল টু যেহেতু ভিআই, তাহলে আমরা আই সমান সমান তো দিব্যি বসাই দিতে পারি, এটা তো ব্যাস আমরা বসাই দিই সেটা। তাহলে কারেন্ট আই সমান হচ্ছে পি বাই ভি। তাহলে আমরা চলে আসলাম সেখানে, আমি পি বাই ভি বসাই দিব, তাহলে উপরে পি আর নিচে থাকছে ভি। ঠিক আছে? তাহলে এখানে থাকলো আই, এটা বোধহয় মুছে দিলেই হয়ে যায়, এটা দরকার নাই কোনো। এদিকে এস সমান ভিআই, এদিকে পি সমান ভিআই, আমি আই সমান তাহলে বের করতে ছিল পি বাই ভি, এটা হচ্ছে ডিসির জন্য আর কি। ঠিক আছে? এটা ডিসির জন্য। তাহলে এখন আমার কথা হলো যে তাহলে আই ইকুয়াল টু যেহেতু পি বাই ভি হচ্ছে, এইটা সমান সমান আমি কি লিখতে পারি? আমি যখন হিসাবটা করব তখন আমি এখানে ধরবো পি ম্যাক্সটা ধরবো, এই যে এখন আমি লিখবো সেটা, অর্থাৎ সর্বোচ্চ কত পাওয়ার হতে পারে, এর উপর আর হতেই পারে না, সেটা হলো পি ম্যাক্স। এবার আমি আসলাম পি ম্যাক্স বাই, এবং এই পি ম্যাক্সটা আমরা একটু আগে দেখলাম যে কত হচ্ছে, একটু আগে হচ্ছে আমাদের 62.5 কিলোওয়াট পর্যন্ত এটা হতে পারে। আচ্ছা, বসাই দিলাম, তাহলে উপরে আমার আসলে হচ্ছে 62.5 ইন্টু 10⁻³ বাই ভিতে হলো 0.4 কেভি, তাই না? তাহলে 0.4 কেভি মানে 400 ভোল্ট, 400 ডাইরেক্ট বসাই দিলাম, আর 10⁻³ ধার করে নিয়ে আসি, এই হয়ে গেল আমার টোটাল রেটিং। তাহলে আমি এখন পট করে কারেন্টটা বের করে নিই, কারেন্টটা বের করা দরকার যে আমার ডিসিতে কারেন্ট আসলে আসবে কতটুকু, কারণ ডিসির কারেন্ট না হলে আমরা কোনো কিছুর হিসাবটা করতে পারবো না আসলে। মানে একটা ব্রাঞ্চে সর্বোচ্চ কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হতে পারে সেটা আমি এখন বের করতেছি। এখানে আমি পাশে আসলে আই ম্যাক্স লেখা উচিত ছিল, কিন্তু আই ম্যাক্স না লেখা আমি আই লিখছি, ওখানে আসলে আই ম্যাক্স হবে, এটা সব সময়ের জন্য ঠিক না। মানে 62,500 ভাগ হচ্ছে এদিকে 400, তাহলে আমার কারেন্ট হচ্ছে 156.25 অ্যাম্পিয়ার হচ্ছে, তাহলে সমান সমান হচ্ছে 156। তোমরা একটু ভেরিফাই করে দেখো, আমার ক্যালকুলেশন ভুল হতে পারে। তো 156.25 এইটা হচ্ছে আমি পাচ্ছি। তো এখন
এখানে আমার মনে হয় এইটা ঠিক করে আইম্যাক্স টা উচিত ছিল আসলে, সবসময় তো আই হবে না, আইম্যাক্সই হবে। এটা আইম্যাক্স এক এক সময় এক এক রকম হবে। তাহলে এখানে আই, এখানে ম্যাক্স, ঠিক আছে। এখানে আইটা কেটে দিই, আর মাঝখানের পি বাই ভি এটা লেখারও দরকার নেই, কারণ এটা তো আমরা সবাই জানি আই ম্যাক্স সমান পি ম্যাক্স বাই ভি। তাহলে হলো এটা, তাহলে আমি পেলাম হচ্ছে এত অ্যাম্পিয়ার। আচ্ছা, ভালো কথা, এত অ্যাম্পিয়ার আমি পেয়ে গেলাম। আই ম্যাক্স সমান হচ্ছে আমার এত অ্যাম্পিয়ার, দিলাম বসাই। আই ম্যাক্স সমান হচ্ছে এত অ্যাম্পিয়ার, বসাই আমি এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে কথা হলো যে আমরা কনভার্টার এসে এখানে দেখতে পাচ্ছি যে কনভার্টারের একটা দুঃখজনক ব্যাপার হলো যে এইখানকার যে ডায়োড গুলো আছে, সে ডায়োড গুলো সবাই সবসময়, তো কখনো করে এটা কন্ডাক্ট করে, কখনো এটা কন্ডাক্ট করে, এটা কন্ডাক্ট করে, কখনো এটা কন্ডাক্ট করে, এটা কন্ডাক্ট করে, এইভাবে করে একটা কাজ করে। সুতরাং কোনো অবস্থাতেই আমার সিঙ্গেল একটা ডায়োডের মধ্যে আইম্যাক্স এর কারেন্ট করবে না। তাই আমাকে এখন কনভার্টারের রেটিং এর সময় করতে হবে যে আমাদের ডায়োডের রেটিংটা ধরতে হবে আরো কিছু বেশি। আমি সাজেস্ট করি অ্যাটলিস্ট বেশি যেন ক্যালকুলেট করো। তাহলে অ্যাটলিস্ট লিখে দিলাম, অ্যাটলিস্ট একেবারে কমের পক্ষে 100%, আর আমি এভাবে লিখে দিই ডবল অ্যাটলিস্ট অ্যারাউন্ড, আমি লিখে দিলাম অ্যাটলিস্ট অ্যারাউন্ড, হ্যাঁ, ডবল রেটিং, double rating is preferred, at least around double rating is preferred। এখানে কিসের জন্য, আমার যে ক্যালকুলেশনটা আসছে তার জন্য, ঠিক আছে, মানে ক্যালকুলেশনের জন্য ডাবল রেটিংটা প্রিফার্ড। দেন দা ক্যালকুলেশনের ডাবলটা আমি প্রিফার করতেছি এখানে ডিজাইনে। তাহলে আমি ধরে নিব যে আমার ডায়োড কারেন্ট, মানে ডায়োড রেটিং, ডিআইওডি, ডায়োড কারেন্ট রেটিং should be 300 অ্যাম্পিয়ার। আমি প্রায় 300 অ্যাম্পিয়ারই সাজেস্ট করতেছি। আর ভোল্টেজ রেটিং should be, ভোল্টেজ আছে 400 তুলনায় আমরা 800 ভোল্টেজ অ্যাটলিস্ট দিব। আচ্ছা, আরেকটা কথা এখানে হিসাবের ব্যাপার আছে, এটা না বললেই হচ্ছে না। 400 যে ভোল্টেজটা আছে, 400 ভোল্টেজটা তো আসলে আরএমএস ভ্যালু, তাই না? আমরা তো সবাই জানি যে আরএমএস সমান সমান কি হবে, বলো দেখি। এখানে আরেকটা ক্যালকুলেশন আছে যে আরএমএস যে ভ্যালুটা আমাদের আছে সেটা হলো যে ভিপি যেটা আছে, পিক ভ্যালু, ভিপি সমান কি হবে? আরে কি মুশকিল, এখানে কি হলো? হ্যাঁ, গুড। কিন্তু এখানে একটা কি ঝামেলা হলো জানি, এটা কাজ করতেছে না কেন? হ্যাঁ, আসছে। তাহলে হলো এটা সমান সমান হচ্ছে √2। আমি রুট পাবো হচ্ছে কোথায়? এখানেই আছে √2 রেডিমেড, যে চলে আসছে √2, ব্যাস। হ্যাঁ, তাহলে আমি পাচ্ছি হলো পিক ভ্যালু ভিপি সমান √2 ইন্টু আরএমএস ভ্যালু, ঠিক আছে, ভি আরএমএস এটাই দিতে হবে আমাকে, ঠিক আছে, দিলাম। এখন কথা হলো যে আমার আরএমএস ভ্যালু কিন্তু 400, এটা ভুললে আমার চলবে না। আরএমএস ভ্যালু যদি 400 হয় তাহলে কি হবে? তাহলে আমাকে 400 দিয়ে গুণ করতে হবে, √2 আমি বসাই দিই, 400 ইন্টু √2, 400 √2 হচ্ছে 1.414 ইন্টু হলো 400, 565.68 এরকম আসে। 565.7 বসাই দিই, ঝামেলা শেষ। 565.7, 7 ভোল্ট হয়ে গেল। তাহলে যেহেতু আমার পিক ভ্যালুটা এখন এত, কাজে কোনোভাবে আমি 800 ভোল্টটাকেও যথেষ্ট মনে করছি না, আমি এখানে 1000
ভোল্ট দিয়ে দেবো। ভোল্টেজ রেটিং শুড বি 1000। হ্যাঁ আসবে, হ্যাঁ ঠিক বলছো ঠিক বলছো। কারেন্টের যেটা ব্যাপার আছে, আমি কিন্তু থ্রি ফেজ, যেহেতু থ্রি ফেজের যে ইকুয়েশন সেই হিসাব অনুযায়ী এখানে যেটা হয় যে পার ফেজ পাওয়ার বলে একটা কনসেপ্ট থাকে, হ্যাঁ, যে আমাদের যে টোটাল পাওয়ারটা আছে এটা কিন্তু একটা ফেজে না, এটা কিন্তু তিনটা ফেজে, তাই তো? কিন্তু আমি তিনটা ফেজ না ধরে ধরে নিচ্ছি একটা ফেজ দিয়েই যদি এই পাওয়ারটা যায়, সেটার জন্যই কিন্তু আমি এই ভ্যালুটা বের করছি। খেয়াল করে দেখো 62.5 যেটা, এটা কিন্তু তিন ফেজ মিলাই, কিন্তু কিন্তু তিন ফেজ মিলানোর পরও আমি কিন্তু এটাকে তিন দিয়েও ভাগ করিনি, √3 দিয়েও ভাগ করিনি। এটা কারণটা আমি বুঝাই বলি। কারণ হচ্ছে যে এখানে দেখো এখানকার ডায়োড গুলো এমন ভাবে অ্যারেঞ্জ করা আছে যে এট এ টাইম দুইটা চ্যানেলের মধ্যে দিয়ে কখনো কারেন্ট যাবে না। হয় কারেন্ট যাবে এই ডায়োডের মধ্যে দিয়ে, এই ডায়োডের মধ্যে দিয়ে, অথবা এই ডায়োডের, অথবা প্যারালাল অপারেশন কখনোই করবে না ডায়োড গুলো, সব ডায়োডের মধ্যে দিয়ে সিরিজ ভাবে কারেন্ট গুলো যাবে। সুতরাং কারেন্ট রেটিং ধরার সময় আমি থ্রি ফেজের যে পাওয়ারটা পুরাটাই ধরছি, ঠিক আছে? এই কারণে এটাকে √3 দিয়ে আমি গুণ করিনি। আমি তো বোঝাতে পারছি ব্যাপারটা? হ্যালো? হ্যাঁ। হুম। হ্যাঁ, কিন্তু আমি তোর কথা বুঝতে পারছি। মানে আমি যদি ভি এর এখানে √3 দিয়ে গুণ দিই তাহলে কারেন্টের মানটা আরো কম হবে, ওটাই আমি বলতে চাচ্ছি। সেখানে আমি একটু বেশি ধরছি আর কি। বুঝতে পারছি তোমার কথা। ডায়োডের ভোল্টেজটা হওয়া দরকার, যেহেতু 565.7 পাইছি হচ্ছে পিক ভ্যালু, পিক ভোল্টেজ। কাজে আমি ভোল্টেজ রেটিং ডায়োড শুড বি 1000, এটা মানে এখানে আমি লিখেছি অ্যাট লিস্ট অ্যারাউন্ড ডাবল রেটিং ইজ প্রিফার্ড, মানে আমি যা পাবো তার মোটামুটি ভাবে 2 গুণ ভ্যালুর আমরা কারেন্ট এবং ভোল্টেজটা রেটিংটা করব। তো যেহেতু আমার ভোল্টেজ আসতেছে 400 আরএমএস, তার মানে পিকে আসতেছে 565.7, কাজেই আমি 1000 ভোল্টের রেটিং এর ডায়োড যদি ইউজ করি তাহলে আমার ডায়োডটা পুরার কোনো চান্স নাই। আর যেহেতু ম্যাক্সিমাম আমি কারেন্টটা পাচ্ছি 156.25 অ্যাম্পিয়ার, এর চেয়ে বেশি কারেন্ট পাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই জন্য আমি কারেন্ট রেটিংটা ধরতেছি 300, মানে এটা হচ্ছে ডায়োডের রেটিং। কিন্তু এই ক্যালকুলেশনটা হচ্ছে জাস্ট একটা রাফ ক্যালকুলেশন, যে আমরা বুঝতে হবে আমাদেরকে কতর চেয়ে বেশি কারেন্ট এবং কতর চেয়ে বেশি ভোল্টেজ আর হতে পারে না, সেটা ধরে তার চেয়ে আমরা প্রায় 1.5 গুণ তো দিতেই হবে। তো আমি সাজেস্ট করি কাছাকাছি 2 গুণ দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, 2 গুণের কাছাকাছি। আচ্ছা, এখন এক্সাক্ট 2 গুণ করলে কি সমস্যা আমি সেটা বলতেছি। যেমন 156 কে 2 গুণ করলে হয় 312, তো 312 অ্যাম্পিয়ারের তো ডায়োড কিনতে পাওয়া যাবে না। আবার 565 ডবল 1100 সামথিং, এটা রেটিংও পাওয়া যাবে না। মানে ডায়োডের এবং ট্রানজিস্টর গুলো কিছু স্ল্যাব আছে, ওই স্ল্যাবের মধ্যেকার রেটিং এই আমাকে সাজেস্ট করতে হবে ডিজাইনের জন্য। হ্যাঁ, ফ্র্যাকশনাল ভ্যালুটা আমি কিনতে পাবো না, বুঝতে পারছো ব্যাপারটা? হ্যালো? তুমি যে কোশ্চেন করেছিলা, আমাকে মানে বলতে পারছো ব্যাপারটা? তুমি কি বুঝতে পারছো কনসেপ্টটা? ঠিক আছে। তো আমাদের অবশ্য 10:30 বেজে গেল, আমার একটা ক্লাস আছে। তো আমি এই ডিজাইনের বাকি অংশটুকু নেক্সট ক্লাসে ডিসকাস করবো ইনশাল্লাহ। আর তোমরা তো শনিবারের জন্য সবাই প্রস্তুতি আছোই, তো সবাইকে জানানো হয়েছে। তোমরা কুইজের প্রিপারেশনটা যথাযথভাবে নিও এবং সেই অনুযায়ী ইনশাল্লাহ আমরা শনিবারে কুইজ অ্যাটেন্ড করবো। ঠিক আছে? থ্যাংকস ফর অ্যাটেন্ডিং টু দিস ক্লাস। সিআর কি ক্লাস অ্যাটেন্ডেন্স নিয়েছো সবার? সিআর কি অ্যাটেন্ডেন্স নিয়েছো সবার? অ্যাটেন্ডেন্স নেওয়া হয়েছে সবার?